গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। দেখতে পাচ্ছ আজকে হাঁড়িতে করে চা চাপিয়েছি, মানে এই হাঁড়িটা করেই দুধ জাল দিই, আর লাস্টে এইটুকু দুধ অবশিষ্ট আছে। তো যেহেতু একদম খাঁটি দুধের চা হয়, আর চাটা কিন্তু এখন আমিও খাচ্ছি। আমার অম্বলটা সত্যি কথা বলতে হচ্ছে না, দুধ চা খেলেই আমার অম্বল হয়ে যায়। আর চাটা ভীষণ টেস্টি, মানে একদম কি বলবো, দোকানের খুব ভালো দেখবে চা বানায়, যেমন একদম গাঢ় করে এলাচ টেলাচ আদা টাদা দিয়ে সেম ওই রকমভাবে বানিয়েছি। মানে চাটা খেয়ে অ্যাকচুয়ালি আমি প্রেমে পড়ে গেছি। তো এই যে দুটো কাচের কাপ, একটা আমার, একটা তোমার দাদা ভাইয়ের। কফিটার থেকে আমার মনে হয় চাটা যদি একটু বেশি করে স্পেশালভাবে বানানো যায় তাহলে চাটাই বেশি ভালো। আর কফিটা ভালো লাগে এই শীতের দিকে, বিশেষ করে সন্ধ্যার টাইমে, কিংবা বর্ষাকালে যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো আজকের ভিডিওটা যেহেতু রাস্তায় আমি এডিটিং করতে করতে যাচ্ছি, ওই জন্য কিন্তু আদার্স পাশে গাড়ির শব্দ, এর শব্দ এইটুকু শোনা যাবেই। বিগত দুদিন শুধুমাত্র এডিটের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। ভিডিওগুলো ফোনে জমা হয়ে আছে, শুধুমাত্র এডিট করার একটু সময়ের অভাব, কারণ অনেকটা টাইম লাগে এডিট করতে। মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে। তো সেই সময়টা আর একভাবে জোগাড় করে উঠতে পারছি না। হয়তো সময়ের ফাঁকে ফাঁকে একটু একটু করে রাখলে হয়, তো সেই সময়টা আর হচ্ছে না। সকালে ব্রেকফাস্টে দেখো ডাল পুরি আর তরকারি খেলাম। এই দোকানে ডাল পুরিটা একটু দাম বেশি নেয়, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়, খুবই সুন্দর। তো এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে। সোনা কই? সোনুলে, আমার সোনু, আমার সোনু কই? আমার সোনু পাপা কই? তো এখন বরকে লাগিয়ে দিয়েছি একটা ভীষণ দরকারি কাজের জন্য, সেটা হচ্ছে জামা কাপড় মেলার জন্য দড়ি টাঙানো। ওই বাড়ি থেকে যখন এই বাড়িতে শিফট করেছিলাম, তখন কিন্তু দাদা একদিনের মধ্যে সমস্ত মালপত্র এনে চলে গেছিলো, তো দড়িটা টাঙিয়ে দেওয়া হয়নি। তারপরে এই বাড়ির দিদি আবার একটা মিস্ত্রি দাদাকে দিয়ে একটা বাঁশ পুঁতে নিয়েছিল, কিন্তু ওদের বাঁশ পোঁতা তো মানে এতটাই বিচ্ছিরিভাবে করে দিয়েছিল যে দুদিনও জামা কাপড় মেলতে পারিনি, একদম নিচু হয়ে গেছিলো। এই সাইডেরটাতেই বেশি মেলতাম। তো আজকে বরকে বললাম যে একটা বাঁশ বেশ ভালো করে পুঁতে দাও, কারণ পুঁচপুত তো প্রচুর জামা কাপড় হয়। আর এখন যেহেতু ওয়াশিং মেশিন, ওই জন্য কোনো কিছুই ওকে রিপিট করে যে হিসু করে সেজলকে শুকিয়ে নিলাম এরকম কোনো ব্যাপার না। মানে সমস্ত কিছু প্রত্যেক দিন নিট অ্যান্ড ক্লিন করেই পরিষ্কার করা হয়। হয়তো হাতে কাচলে হয়তো হতো না, এতটাও হতো না আর কি। তো এখানে দেখো বাঁশটা টাঙিয়ে সুন্দর করে একটা দড়ি টাঙিয়ে দিল, এতে আমার বেশ সুবিধাই হবে। এই কাঠটা নিয়ে গিয়ে এখন দেবো, গোছটা একটু খুঁটির ওখানে মেরে দিলে বেশ টাইট হবে। আর বর্ষাকালের দিনকে তো জামা কাপড় মেলা একটা বিশাল বড়। গ্রামে থাকতে খুব সুবিধা ছিল জানো তো, কারণ কাঠে রান্নাবান্না হতো। ওই উনুনে যে রান্নাবান্নাগুলো হয়ে যাওয়ার পরে ওখানে ঝুড়ি দিয়ে তখন শ্বশুরবাড়িতে থাকতে বেশ ভেজা ভেজা কাপড়গুলো করতাম। তো এখন অসুবিধা হবে না, দিদিদের গ্যারেজে, যেহেতু গ্যারেজটা অনেকটা বড়, গ্যারেজে দড়ি টাঙালেও আমি মেলতে পারবো। আবার গ্যারেজের উপরে একটা ভালো ঘর আছে, সেখানেও দড়ি টাঙালে কিন্তু জামা কাপড় মেলা যাবে। অনেক রকম সব রকম সুবিধাই রয়েছে। তো যাই হোক, দড়িটা টাঙানোর পরে প্রচুর একটা ওষুধ ছিল। তো ওর এখন মেডিসিন মানেই শুধু গ্যাস, আর প্রথম ঠান্ডা লাগলে অ্যান্টিবায়োটিক দেয়। যদি ঠান্ডাটা না কমে প্রথমে 5 দিনের জন্য দেয়, তারপরে বলে আর 2 দিন বাড়িয়ে দিতে, 7 দিন। আর এখন একটু এখানে ওখানে যাওয়া হবে, কারণ পুচুকে প্রসাদ খাওয়াতে আমাকে যেতে হবে শ্বশুর বাড়ি, তারপরে আমাদের পুচকিটাকে দেখতে বাপের বাড়ি। তাহলে এখন বুঝতেই পারছো ঠান্ডাটাও লেগেই থাকবে, কিচ্ছু করার নেই। তো এখন গ্যাস দিয়েতে ওর পাপা বুঝতে পারছে যে কতটা পরিমাণ কষ্ট হয়, মানে গ্যাস দিয়েতে দুজন মিলে ধরেও আর কি দিতে পারছি না। ও ধরেছে, আমিও ধরেছি, দুজন মিলে হিমশিম খেয়ে যাচ্ছি। দেখো অনেক সময় অনেকে বলে যে ঘুমিয়ে থাকলে নাকি গ্যাস দেওয়া বেশি ভালো, এই কান্না করলে নাকি গ্যাস দেওয়া বেশি ভালো। কারণ কিন্তু কান্না করলে গ্যাসটা ভিতরে বেশি যায়, এটা ঠিক কথা, কিন্তু এই জেগে থাকলে গ্যাস দেওয়াটাও একটা ভীষণ সমস্যা। কারণ ঘুমিয়ে গেলে একটু নিঃশ্বাসের মধ্যে দিয়ে যায়, অতটা বেশি মানে কি বলবো, ডিস্টার্ব করে না। তো আজকে দুপুরে রান্না একদম সিম্পল, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল হবে, আর তার সাথে হচ্ছে শাক ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের একদম সিম্পল সাদামাটা খাওয়া দাওয়া। হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ, রান্না বান্না করতে পারছি না। আর আমার বর এদিকে দেখো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমার বর রান্নাটা করতে সেটা তো বললে না। আচ্ছা, এক্ষুনি তো আমি রান্না দেখালামই তোমাদেরকে, তাহলে কি রান্না করে দিয়ে আসলো তোমরা বলো? শাক কটা বেশি দিলাম, শাক কটা রান্না করে আসলাম। শাক কটা রান্না করে এসছো? সত্যি করে বলো তো, তুমি শাক কটা রান্না করে এসছো? হ্যাঁ, শাক কটা বেছে দিয়েছে, রসুনটা ছাড়িয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমার পুত্র ঘুমাচ্ছে। আমার পুত্র ঘুমালেও সবার সমস্যা, আমার পুত্র জেগে থাকলেও সমস্যা। ঘুমালে ওর বাবা বলে মা ঘুমাচ্ছে,
এই কতক্ষণ ধরে ঘুমাচ্ছে, এই কতক্ষণ ধরে ঘুমাচ্ছে। আর যদি জেগে থাকে তাহলে আবার বলবে এই তোর কি ঘুম নেই, তোর কি ঘুম নেই। কি জানার কথা। দেখো আজকে দুপুরে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট করে একটা কষা কষা করে তরকারি, আর কালকেকার ডালটা ফ্রিজে আছে, তো ফ্রিজে হচ্ছে কালকেকার ডাল আছে। আর আমার বর শাকটাকে বেছে দিয়েছে আর রসুনটাকে ছাড়িয়ে দিয়েছে, আদারওয়াইজ আর কিচ্ছু করেনি। আর মানে শাকটাকে যখন চাপায় তখন একটু খুন্তিটা আমার নেড়ে দিয়েছে, এর জন্য শাকটাকে রান্না করেছে, এই জন্য বলে। আর আমার দেখো আমার চোখ দুটো মানে এত ঘুম পাচ্ছে কি বলবো, কেন জানি না। কালকে রাতে আমার একটুও ঘুম হয়নি, কেন কি জানি এরকম হয় না। ছেলে কিন্তু যে এমন জ্বালিয়েছে তা না, ছেলে ঘুমিয়েছে কিন্তু আমি ঘুমাতে পারিনি একদম। এই ডিমের ঝোলে সব থেকে কিউট ব্যাপারটা হচ্ছে এই ডিমগুলো প্রত্যেকটা একই রকম সাইজের। স্পেশালি যেটা হয় আর কি, যদি কড়াইয়ে ভাজতাম একটা বড় একটা ছোট, দিদা আবার খাওয়ার সময় বলতাম আমাকে বড় ডিমটা দেবে, তুমি ছোট ডিমটা তুমি খাওয়া। তো এখন যেহেতু সবগুলো একই রকম হয়েছে, তো সেটা আর বলতে পারবে না যে মা আমাকে বড়টা দিবা তুমি ছোটটা খাবা। ওই যে গোল হাতাটা মেলা থেকে নিয়েছিলাম ওটাতেই আর কি। উড়ে মারে মা, এই দেখো ওই 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 প্লাস্টিক দুটো নেবে বলে দেখো দিদিমণি। ওরে বাবা রে, ঘেমে চান হয়ে গিয়েছে, দেখো মাথা মাথা ঘেমে কি অবস্থা। ওরে বাবা খিল খিল করে হাসছে গো। দে দে আবার একটু দে দিদা, একটু দে হাতের কাছে দে, হাতের কাছে দে, একটু দে, কষ্ট হচ্ছে দে, একটু দে। তো আজকে রাতে ডিমের অমলেট, আলু সিদ্ধ আর দুপুরের যে তরকারি ছিল সেটা দিয়েই আজকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠে বিষ্ণুপুর কালীবাড়িতে যাব পুজো দিতে। মানে মায়ের কাছে মানসা ছিল কিন্তু কাল ওষুধের জন্য যেটা দিতে পারিনি। গুড মর্নিং, গুড মর্নিং বলে আমি যাচ্ছি পুজো দিতে। আমার ঝোনা বাবু প্রথমবার মায়ের মন্দিরে যাচ্ছে পুজো দিতে। বলে আমার বাবাও লেদি, আমলাও লেদি, আমার মাম্মাও লেদি, আমার বাবাও লেদি, আমিও রেডি, তাই না বাবা? চলো এই প্যাকেটটা নিয়ে আমি তখন কোলে মোটরসাইকেলে বসে হাতে নিয়ে নেবো। চলো ও থাকো, তো সিঁড়িতে তালা দেওয়া আছে দিদিদের সিঁড়িতে। বলে চলো চল। ভেবেছিলাম পুজোটা পৌষ মাসের কোনো শনি কিংবা মঙ্গলবারে দেবো, কিন্তু সত্যি কথা বলতে গাওড়ার জন্য দিয়ে ওঠা হয়নি, ছেলে নিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়নি। তো দিদির সাথে আসলে হয়তো লাইনে দাঁড়াতে হতো না, সঙ্গে সঙ্গেই হয়ে যেত। ওই যে বললাম আমার গাফিলতিতেই হয়নি, মানে মনের দিক থেকে হয়তো ভগবান টানেনি তার জন্য হয়নি। তো এবার এসে দেখলাম মঙ্গলবারেও ভীষণ ভিড়, তবু পেয়ে গেছিলাম। পৌষ মাসে পুজোটা দিলে কি হয় জানো তো, নাম মানে অঞ্জলি দিতে পারি না, কিছু বলতে পারি না। আর এই সময় আসলে খুব সুন্দরভাবে পুজোটাকে এত সুন্দর অঞ্জলি দিই, আমার মনের দিক থেকে তৃপ্তি আসে। যেন মনে হয় যখন একটু ভালো করে মায়ের কাছে বসতে পারবো তখন মনে হয় ভালো অবশ্যই। যাই হোক পৌষ মাসটা ওই অত পুজোটা করে দিয়ে মনের দিক থেকে পাপা ধরেছে হুটোপাটা করে কি হয়, মানে পুজোটা একদমই এত তাড়াতাড়ি হয়, মানে মা সন্তুষ্ট হলেও মানে ভক্ত হিসেবে আমি ঠিকঠাকভাবে সন্তুষ্ট একদমই হতে পারি না। তো দেখো মিষ্টির দোকান থেকে ভাবলাম ডালপুরি কিনে নিয়ে যাই, বাড়ি গিয়ে একটু ডালপুরি খাবো। তো যেহেতু আমরা বাইকে করে গেছিলাম, রেল লাইনটা পেরিয়ে গেলে খুব কাছেই কালী মন্দির, কিন্তু হেঁটে আর যাইনি, বাইকে করে একটু ঘুরেই গেছিলাম।
তো এই দোকানের ডালপুরিটা না বেশ ভালোই করে, একদম কাশিমবাজারের মোড়ের মাথার দোকান। দামটা নেয় একটা ডালপুরির দাম 6 টাকা। তরকারিটা একটু মিষ্টি হয়, আমার মনে হয় তরকারিটা একটু চেঞ্জেস আনা দরকার। আমাদের বাড়ির কাছে মানে আমার বাপের বাড়ির পাশে যে মিষ্টির দোকানে পেটাই পরোটার তরকারি করে, ওই তরকারিটা আমার যেন বেশি বেটার লাগে, মনে হয় যেন খুব টেস্টি, মানে স্মেলটা এত সুন্দর আসে না। তো খিদে পেয়েছিল, অনেকটাই বেলা হয়ে গেছে, পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তো এবার খাওয়া দাওয়া করে রান্নাবান্নার পালা। আমার না এই পুজোটা দেওয়ার ইচ্ছা পৌষ মাসে ভীষণভাবে ছিল, তা যাই হোক দিতে পারিনি। তোমাদের দাদা ভাই আসলেই দিলাম। আর আজকে দুপুরে রান্না হচ্ছে, আমার ফোনটায় চার্জ নেই, লাস্টে তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে। সুইচ অফ হয়ে যাবে, নাম্বার উঠে যাওয়ার পরে আমি প্রত্যেকদিন চার্জে বসাই, এটা একটা বাজে অভ্যাস। আমার বডির চার্জারে চার্জ দিলে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস কেটে যাবে, তাও চার্জ হবে না। আর যদি আমার চার্জারে চার্জ দিই তাহলে মোটামুটি 8 ঘন্টার মধ্যে চার্জ উঠে যাবে। এখন আমার চার্জারটা খুঁজতে হবে কোথায় আছে। তো এখানে আজকে আমাদেরকে পকোড়া বানিয়ে খাওয়াবে আমার হাই হ্যান্ডসাম বর। কি করে পকোড়া বানাতে হয় একটু বলে দাও তো। হ্যাঁ, তুমি নাকি আমাকে পকোড়া বানিয়ে খাওয়াচ্ছ। তো এর মধ্যে আছে আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট। এটা দিয়ে এই চিকেনটাকে ছোট ছোট টুকরো করছিলাম, করতে করতে ভিডিওটা করার জন্য চলে গেলাম। এটা দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করব। অনেকে অনেক রকম ভাবে পকোড়া বানায়, কিন্তু আমি এই রকম ভাবে যে পকোড়াটা বানাই আমার কাছে একদম বেস্ট লাগে, মানে খুবই ভালো লাগে। তো এই হচ্ছে চিকেন পকোড়া। আর এর মধ্যে দেখছো পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে লবণ, হলুদ আর বেসন দিয়ে এই চিকেনের যে ম্যারিনেশনটা করবো সেটা দিয়ে একসাথে মেখে ছোট 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 করে ভাজবো। হেভি টেস্টি হয় খেতে। যখন ম্যারিনেটটা করবো তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করছি। তো দেখো এর মধ্যে কিন্তু আলাদা করে মানে জাস্ট লবণটা দিয়েছি, আর যে মশলাটা দেখালাম সেটাই দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার একটুখানি হলুদ দেবো। এটা আমি প্রত্যেকবার এরকম করে এর মধ্যে পেঁয়াজ আর এটা দিয়ে দিই। এবার আবার আলাদা একটা জিনিসে কেটেছি, তো যেহেতু চিকেনের জন্য একটা ছিলই, তো এই যে হলুদ দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিট রেখে তারপরে কিন্তু করবো, নাহলে টেস্টটা ভালো আসবে না। এটা মোটামুটি 8 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা যায়, রসুনের যে ফ্লেভারটা সেটা এত ভালো আসে না, ওই জন্যই টেস্টটা হয়। একবার আমি মানে ডাইরেক্ট ফুটো কাটা করে ভীষণ তাড়াতাড়ি, আমার মুখটা এত দেখা যাচ্ছে তো, তো মানে ডাইরেক্ট ফুটো কাটা করে এই আদাটা রসুনের যে লঙ্কার যে পেস্টটা সেটা থেতো 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 করে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য আর ভালো হয়নি। বেসনের প্যাকেটটা কোথায় গেল? মিশিং মিশিং মিশিং। এই যে এখন ক্যামেরা করছে আমার বর, ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে ওর দোষ, আমার দোষ না। সবটা ধরে বেঁধে নিয়ে এসে ভিডিও করতে হয়। লোকের বরগুলো কি সুন্দর দেখি ক্যামেরা ধরে ধরে বেড়ায় পিছনে, তুমি তো আমার একটু ক্যামেরা ধরে দাও। ওই তো কাজ না আমার। বাবা, তুমি চাকরি করো আর ওরা চাকরি করে না বলে এরকম ভাবে বলছো? এরকম ভাবে বলতে হয়? সেটা না, যার যার যেটা ইচ্ছা হয় সে সেটা করে, সেটা তো কথা না। তুমি তোমাদের ইচ্ছা নাই হয়, এখন আমি বললাম বলে তুমি কেন ধরে দিলা? দেখলাম যে বউটা একা করছে, তো একটু দেখে হেল্প করে দিই। সেই অনেকদিন আগে একজন আমাকে ভিডিওতে বলছে, দিদি দাদা কিন্তু তোমাকে একদম সাপোর্ট করে না। তাই বলছে তোমাকে একটু করে ভিডিও গুলো করে দিতে পারে বাড়ি আসলে। তো এবার এই যে দেখতে পাচ্ছ, এটা একদম কাছ থেকে নিয়ে এসে দেখো, এই দেখো এটা কিন্তু একদমই মানে ভালো গ্রেভিটা আসেনি। তো এটার মধ্যে আরেকটু আমি বেসন দেবো, তাহলে এটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। আজকে মানে দুধটার পরিমাণ কম থাকবে, চিকেনটা বেশি বেশি থাকবে। তো এটাকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব বেশি দিলে কি হবে বলো তো, উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থাকবে, মানে ক্রিস্পি ভাবটা হবে না। তো এই ছিল আজকে পকোড়ার রেসিপি। মাঝে মধ্যে এরকম চিকেন আনলে সলিড কয়েক পিস রেখে দিয়ে সন্ধ্যাবেলায় একটু ভেজে খেয়ে দেখবে, মনটাও ভালো লাগবে, তার সাথে একটু খাটনিটাও বেড়ে যাবে, এই কড়াই হাতা খুন্তি মাজা। তো একা একা থাকলে তো তেমনভাবে কিছু তেলে ভাজা খাওয়া হয় না। আর দোকানের খাবার তো যেদিন থেকে তিশান পেটে এসছে বন্ধ করে দিয়েছি। আর আমার সত্যি কথা বলতে নতুন করে আর বাইরের এই ভাজাভুজি কিনে খাওয়ার কোনো ইচ্ছাও নেই। যদি মাঝে মধ্যে পারি ঘরে একটু বানিয়ে খাবো, আর যদি না পারি তো খাবো না। তো এই ছিল আজকের ভিডিওটা। আর আইফোনের যে ব্যাপারটা ছিল সেটা অ্যাকচুয়ালি বর্ষণের দাদুকে, বর্ষণের মা একটা ফোন, একদম কিপ্যাড ফোন অর্ডার করেছে, যেটা পিছন থেকে দেখতে একদমই আইফোনের মতো। তো সেই জন্যই আর কি দিদা বলেছে, মা তুমি আজকে ভিডিওতে বলবো আমরা আইফোন নিয়েছি। তো এটাই ছিল ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা।